আসসালামু আলাইকুম। আমার নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা অষ্টম অধ্যায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার ষষ্ঠ পর্ব পড়ব। এটি আমাদের লাস্ট পার্ট। আজকে আমাদের অধ্যায়টি শেষ হয়ে যাবে। পরবর্তী ক্লাসে শুধু আমরা বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করব। তাহলে চলো ষষ্ঠ পর্ব শুরু করি। আমরা সব ধরনের বাংলাদেশের যে স্থানীয় সরকার কাঠামোর যে যতগুলো একক আছে সবগুলি একক সম্পর্কে জানতে পেরেছি। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা। এখন আমরা দেখব স্থানীয় যে এতগুলি সরকার ব্যবস্থা, এই সরকার ব্যবস্থাগুলো কিভাবে নাগরিকতা বিকাশে ভূমিকা রাখছে। এটা বলার কোনো অপেক্ষাই রাখে না যে নাগরিকতা বিকাশে স্থানীয় সরকার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আমরা আমাদেরকে যদি বাংলাদেশের নাগরিক হিসেবে মনে করি এবং আমরা নাগরিকতার চর্চা করতে চাই, তাহলে কিন্তু আমাদের সরকারের কার্যক্রমের সাথে অংশগ্রহণ করা উচিত বা করতে হয়। এবং সেক্ষেত্রে স্থানীয় সরকারগুলো কিন্তু আমাদের জন্য সহজ একটা পথ খুলে দেয়। বাংলাদেশের শহর এবং গ্রামীণ নাগরিকদের সাথে স্থানীয় সরকারের যোগাযোগ ব্রিটিশ শাসন আমল থেকেই প্রতিষ্ঠিত হয়েছে। নাগরিকতা বিকাশে স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, সেটা আলোচনা করা হলো। দেখো এখানে প্রথমত নাগরিক সেবা প্রদানে স্থানীয় সরকার। সকল শ্রেণীর মানুষ তাদের নানা প্রয়োজনে স্থানীয় সরকার দপ্তরে যোগাযোগ করে। আমরা প্রত্যেকেই দপ্তরে যোগাযোগ করি। যেমন শিক্ষার্থীদের পিতার আয়ের সনদপত্র সত্যায়িত করার প্রয়োজন পড়ে, জন্ম নিবন্ধনের সার্টিফিকেট তোলার প্রয়োজন ইউনিয়ন পরিষদের অফিসে যেতে হয়, বা আমরা যে কোনো চাকুরির পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমাদের যে কাগজপত্র সনদ থাকে, নম্বরপত্র থাকে, এগুলোকে সত্যায়িত করার প্রয়োজন পড়ে, বা তোমাদের যে বার্থ সার্টিফিকেট আছে এগুলি তোলার প্রয়োজন পড়ে। ইউনিয়ন পরিষদ পৌরসভা নাগরিকদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা প্রদান নিশ্চিত করার বিবরণ প্রকাশ করে, যা নাগরিক সনদ নামে পরিচিত। তোমাদের প্রত্যেকেরই একটা করে নাগরিক সনদ থাকে। নাগরিক সেবা সহজলভ্য করবার জন্য স্থানীয় পর্যায়ে বর্তমানে গভর্নেন্স চালু হওয়ার জন্য বা এর উদ্যোগে গ্রহণ করা হয়েছে। ফলে বসে বসে মানুষ বিভিন্ন বিষয়ে এই প্রয়োজনীয় তথ্য অত্যন্ত দ্রুত গতিতে লাভ করে। এখন আর এক টেবিল হতে অন্য টেবিলে গিয়ে অনেক সময় নষ্ট করার প্রয়োজন পড়ে না, বরং অনেক সহজে অনলাইনে কাজ হয়ে যাচ্ছে। স্থানীয় সরকারের ক্ষেত্রে এই নতুন যে সংযোজন একটা যুগান্তকারী ঘটনা। এই ব্যবস্থা কিন্তু নাগরিক অধিকার অর্জনে পূর্বের চেয়ে অনেক বেশি সহায়ক হয়েছে। দ্বিতীয়ত, স্থানীয় শাসনে জনগণের অংশগ্রহণ বেড়েছে। গ্রামে স্থানীয় সরকারের ভূমিকা গ্রামের মানুষদেরকে সরকারের সাথে সংযুক্ত করছে। আদারওয়াইজ দেখো, স্থানীয় সরকার ব্যবস্থা না থাকলে কিন্তু বাংলাদেশের যে স্থানীয় লোকাল যে মানুষগুলো আছে তাদের কিন্তু সরকারের সাথে কাজ করার কোনো সুযোগ থাকছে না। ইউনিয়ন পরিষদ গ্রামীণ বিবাদ সমাধানে সক্রিয় ভূমিকা রাখছে। এবং সর্বশেষ এটা গুরুত্বপূর্ণ হচ্ছে, এটা বিচারিক বিষয়ে বিবাদ নিষ্পত্তি করা। যে কোনো বিবাদ নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে আয়োজিত সালিশ বা অনানুষ্ঠানিক নিষ্পত্তির ব্যবস্থা বেশ গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সরকার প্রতিষ্ঠিত গ্রাম আদালত গ্রামীণ জনগণের বিবাদ নিষ্পত্তিতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা যায়। এর ফলে গ্রামের গরিব মানুষ শহরে এসে বিচারের জন্য হয়রানির শিকার হতে হয় না। তাছাড়া শহরে থাকার আবাসস্থল নাও থাকতে পারে। আবার যে আসা যাওয়ার খরচ, অর্থাৎ ওটা খুব ব্যয়বহুল হয়ে যায় এবং জটিল হয়ে যায়। এই সমস্যা থেকে নিষ্পত্তি পাওয়া যায় গ্রামীণ যে বিচারিক ব্যবস্থা তার অধীনে, অর্থাৎ গ্রাম্য যে সালিশি সভার মাধ্যমে যদি বিচারিক কার্যক্রমটা হয়ে যায়। এখানে একটি দলীয় কাজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ধনিয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের আবুল কালাম ও তার ভাতিজা জমি সংক্রান্ত বিবাদে জড়িয়ে পড়ে এবং ঝগড়া কয়েক বছর ধরে চলতে থাকে। ইউনিয়ন পরিষদের নেতৃত্বে সালিশের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়। যদি আবুল কালাম এই মামলা থেকে জেলা পর্যায়ে যেত, তাহলে তার অনেক অর্থ ও সময় নষ্ট হতো। এই অপচয়ের হাত থেকে আবুল কালাম রক্ষা পেল। এখানে তোমাদের জোড়ায় যে কাজটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে আবুল কালামের জমি সংক্রান্ত বিষয়টি মীমাংসায় তার স্থানীয় সরকারের ভূমিকাটা ব্যাখ্যা করো। এই যে আমরা প্রাপ্ত তথ্য পেলাম, এখান থেকে আমরা দেখলাম যে আবুল কালামের জমি সংক্রান্ত বিবাদটি মীমাংসায় স্থানীয় সরকারই কিন্তু ভূমিকা রেখেছে এবং সেটা কৃতজ্ঞতার সহিত সহন করতে হবে। কারণ বর্তমান সময়ে জমি জমা সংক্রান্ত যে কোনো ধরনের বিবাদ নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদ আয়োজিত সালিশ বা অনানুষ্ঠানিক নিষ্পত্তির ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে পারিবারিক বিরোধ যখন আসে মীমাংসায়, এগুলো ইউনিয়ন পরিষদ খুব কার্যকর ভূমিকা রাখে। গ্রামীণ এলাকায় শান্তি সম্প্রীতি সংরক্ষণ করার উদ্দেশ্যে সরকার গ্রাম্য আদালত গঠন করার ব্যবস্থা গ্রহণ করেছে। গ্রাম্য আদালতগুলো ইউনিয়ন পর্যায়ে গঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
চেয়ারম্যান ও বিবাদের পক্ষগণ কর্তৃক মনোনীত 4 জন সদস্য নিয়ে মোট 5 জন সদস্য এই গ্রাম্য আদালত গঠিত হয়। গ্রাম্য আদালত হিসেবে ইউনিয়ন পরিষদের দেওয়ানি ও ফৌজদারি মামলার এখতিয়ার থাকে। 5,000 টাকা দাবি বিশিষ্ট দেওয়ানি ছোট ছোট ফৌজদারি মামলা গ্রাম্য আদালতে নিষ্পত্তি হয়ে থাকে। আর গ্রাম্য আদালতে বিচার অনুষ্ঠানের মাধ্যমে দোষী ব্যক্তি বা যে কোনো পক্ষকে 250 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। পরিষদ চৌকিদারি ট্যাক্স আদায়ের পদ্ধতিতে জরিমানা আদায় করে এবং এছাড়াও ইউনিয়ন পরিষদ 2/3 সদস্যের ভোটে চেয়ারম্যান বা কোনো সদস্যকে কোনো অপরাধের কারণে অপসারণ করতে পারে। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ স্থানীয় পর্যায়ে আবুল কালামের যে জমি সংক্রান্ত বিবাদের বহুবিধ বিচার সংক্রান্ত কার্যাদি সম্পন্ন করে দিয়েছে, ফলে আবুল কালামের মতো জনগণের অর্থ এবং সময় উভয়ই বেঁচেছে। এখন দেখি নাগরিকতার বিকাশে আরেকটি পয়েন্ট, নারীর ক্ষমতায়ন। দেখো, বাংলাদেশের মোট জনসংখ্যার তোমরা জানো অর্ধেক হলো নারী। সমাজের অর্ধেক অংশকে অধিকার বঞ্চিত রেখে কিন্তু কোনো সমাজ বা কোনো দেশ কিন্তু উন্নতি লাভ করতে পারে না। তাই বর্তমানে সারা বিশ্বে নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরিবার, সমাজ, জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত প্রকাশ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর গ্রহণের ক্ষমতাই হচ্ছে নারীর ক্ষমতায়ন। এবং আমরা কিন্তু দেখেছি যে আমাদের যে ইউনিয়ন পরিষদের গঠন বা সিটি কর্পোরেশন বা পৌরসভার গঠন, সেখানে কিন্তু নারীদের জন্য সংরক্ষিত আসন আছে। এমনকি কেন্দ্রীয় পর্যায়ে আমাদের জাতীয় সংসদে 50টি সংরক্ষিত নারী আসন আছে। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রে নারী পুরুষের অধিকার সমতা বজায় রাখতে হবে এবং এর গুরুত্ব উপলব্ধি করে 1948 সালে জাতিসংঘ মানবাধিকারের জন্য সর্বজনীন ঘোষণাপত্র, যেটাকে বলা হয় ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এবং নারী উন্নয়নে কিছু পদক্ষেপ গ্রহণ করে। 1951 সালে আন্তর্জাতিক যে শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কর্তৃক একই ধরনের কাজের জন্য নারী পুরুষের শ্রমিকের জন্য একই বেতন দান এবং 1952 সালে নারীর রাজনৈতিক অধিকারের কথা ঘোষণা করে, যার ফলে নির্বাচনে নারী ভোট দান করতে পারে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। 1960 সালে নারীদের কর্মসংস্থান পেশার ক্ষেত্রে বৈষম্য বিলোপ সনদ প্রদান করা হয়। 1979 সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত বাংলাদেশ সহ মোট 132টি দেশ বর্তমানে এই সনদ সমর্থন করেছে। এটাকে হচ্ছে সিডো বা কনভেনশন অন ইরাডিকেশন অফ অল টাইপস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন। হ্যাঁ, সিডোতে বাংলাদেশ 1984 সালে সনদে স্বাক্ষর করে থাকে। স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণে আগের যে কোনো সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে। নারীরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন সবখানে কিন্তু নির্বাচনে জয়লাভ করে এবং নাগরিক হিসেবে স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করতে সক্ষম হয়। তোমরা জেনে অবাক হবা, এই যে সর্বশেষ যে 11শ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এর আগে 10ম জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু সর্বাধিক পরিমাণ, এ যাবৎকালে সর্বাধিক পরিমাণ নারী সাংসদ সংরক্ষিত আসনে নয় বরং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। মোট 21 জন নারী সাংসদ জয়লাভ করে। উল্লেখ্য, 1997 সালে প্রণীত আইন অনুযায়ী বাংলাদেশে 4,498টি ইউনিয়ন পরিষদে 13,452টি নারী সদস্য সৃষ্টি করা হয়। এই আইনের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন পরিষদে 3টি সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা রাখা হয়, যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়। স্থানীয় সরকারের অন্যান্য স্তরেও নারী অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে নারীর ক্ষমতায়নের পথ সুগম হয়েছে এবং বাংলাদেশ হচ্ছে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি রোল মডেল। এবং আমাদের যে নারী নেতৃত্ব, আমাদের যে প্রধানমন্ত্রী, তিনিও হচ্ছে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরছে কিভাবে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে দিন দিন এগিয়ে যাচ্ছে। নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা করছে। দেখো, এখনও ধর্মীয়, লিঙ্গ পার্থক্য, জাতিগত পরিচয় নাগরিক অধিকার অর্জনে আর কোনো প্রতিবন্ধকতা নয়। পার্বত্য 3 জেলা বিশেষ ধরনের স্থানীয় সরকার ব্যবস্থার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ওই অঞ্চলে বসবাসকারী 13টি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করা হয়েছে। এর ফলে ওই অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা, দীক্ষা, অন্যান্য সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ নাগরিক হিসেবে যোগ্য মর্যাদা লাভ করেছে। আমাদের সংবিধানের 75 সংশোধনী খুবই গুরুত্বপূর্ণ একটি সংশোধনী। এর মাধ্যমে অনেক যুগান্তকারী পরিবর্তন এসেছে সংবিধানে, যেটা জুলাই 2011 সালে সংশোধিত হয়। পাহাড়ি জনগোষ্ঠীর স্বতন্ত্র পরিচয়কে স্বীকৃতি দেওয়া হয় এই 75 সংশোধনীতে এবং এক্ষেত্রে তাদেরকে নাগরিক অধিকারের মর্যাদা দিয়ে আরও বেশি শক্তিশালী করা হয়। এবং সর্বশেষ 6ষ্ঠ যে গুরুত্বপূর্ণ দিকটি, সেটি হচ্ছে গণতান্ত্রিক এবং মনোভাব এবং নেতৃত্বের বিকাশের ক্ষেত্রে কিন্তু স্থানীয় সরকার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় পর্যায়ে যেমন নাগরিকরা ভোটাধিকার ভোগ করে থাকে, তেমনি স্থানীয় পর্যায়ে নাগরিকরা এই অধিকার ভোগ করে। আমরা কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করি, আমরা যারা নগরে বাস করি, মহানগরে বাস করি,
আর ছোট ছোট নগরগুলোতে যারা বাস করে তারা পৌরসভায় ভোট দান করে। এছাড়া তোমাদের যে গ্রামের বাড়িতে সেখানে ইউনিয়ন পরিষদে ভোট দান করে। এভাবে আমরা প্রত্যেকে কিন্তু আমাদের স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করছি। স্থানীয় সরকারের নির্বাচনে জনগণের ভোট প্রদানের হার জাতীয় নির্বাচনের চেয়েও কিন্তু বেশি। মানুষ এক্ষেত্রে আরও বেশি উৎফুল্ল হয়ে থাকে। আমরা প্রত্যেকে কিন্তু আমার এলাকার উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রত্যাশা রাখি। এই নির্বাচনে ভোট দিয়ে মানুষ তাদের স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচন করে। জাতীয়ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের থেকে স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির পার্থক্য হচ্ছে এরা মানুষকে বেশি কাছে পেয়ে থাকে। এবং আমরা কিন্তু দেখা যায় যে আমাদের এলাকায় যিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু মসজিদে খুতবার সময় আসেন, মসজিদে নামাজ পড়তে এসে জনগণ লোকাল মানুষদেরকে জিজ্ঞেস করে কার কী সমস্যা। এটা কিন্তু আমরা কেন্দ্রীয় পর্যায়ে যারা নির্বাচিত হয়েছে এমপি তাদেরকে কিন্তু এত সচরাচর হাতের কাছে পাচ্ছি না। অর্থাৎ আমাদের জন্য এই ব্যাপারটা কিন্তু খুবই আনন্দের এবং আমাদের অধিকারকে আরও বেশি কী বলে সম্প্রসারিত করছে। কারণ তারা স্থানীয় জনগণের কাছাকাছি থাকে, ফলে স্থানীয় নাগরিকরা তাদের জবাবদিহি করতে বাধ্য করতে পারে। বিশেষ করে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে এটি অধিকতর সত্য। স্থানীয় পর্যায়ে এই ভোটাধিকার চর্চা নাগরিকদের গণতান্ত্রিক মনোভাবাপন্ন করে তোলে। এর ফলে স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে এবং পরবর্তীতে এরা কিন্তু জাতীয় নেতৃত্বের অবদান রাখে। এবং তৃণমূল থেকে রাজনীতি করে যারা জাতীয় নেতৃত্বে যায় এরা কিন্তু প্রকৃতপক্ষেই নেতৃত্বের সকল গুণাবলী অর্জন করে এবং এরা নেতা হিসাবে কিন্তু দেশ জাতির জন্য অনেক কিছু করে। এদের অবদান কিন্তু অনস্বীকার্য। আমরা অনুশীলনীতে চলে এসেছি। অনুশীলনীতে দেখো বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। বাংলাদেশের মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা কত? একের উত্তর হবে বাংলাদেশের মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা হচ্ছে হবে ৪,৪৫৩টি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে আমাদের মোট ইউনিয়ন পরিষদ আসলে কিন্তু ৪,৫৭১টি, কিন্তু যেহেতু অপশনে ৪,৫৭১টি দেওয়া নাই তাহলে আমরা ধরে নিব এটা ৪,৪৫৩, মানে কাছাকাছি যেটা হয় আর কি। ডাস্টবিন নির্মাণ পৌরসভার কোন ধরনের কাজ? এর উত্তর হবে হচ্ছে জনস্বাস্থ্যমূলক। যেহেতু ডাস্টবিন হচ্ছে ময়লা ফেলার জায়গা, ফলে যেটা জনস্বাস্থ্যের কাজে আসে, তাই জন্য এটা হচ্ছে জনস্বাস্থ্যমূলক কাজ। ৩ নম্বর দেখো, নাগরিক সেবা প্রদানের জন্য স্থানীয় সরকার কি করে? আয়ের সনদপত্র সত্যায়িত করে, জন্ম নিবন্ধন সনদ প্রদান করে, নাগরিক সনদ প্রদান করে। নিচের কোনটি সঠিক? তিনের উত্তর হবে 4, অর্থাৎ এই 3টি কাজই কিন্তু নাগরিক সেবা প্রদানের জন্য স্থানীয় সরকার করে থাকে। এখন আসি নিচের অনুচ্ছেদটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দেই। জনাব রাশেদ একটি স্থানীয় পর্যায়ের সরকার প্রধান। তিনি পচা বাসি ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মহানগর হোটেল ও রেস্টুরেন্টগুলোতে অভিযান চালান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এখানে প্রশ্ন করা হয়েছে জনাব রাশেদ কোন সরকারের প্রধান? এখানে হিন্টস দেখো, বলা হচ্ছে স্থানীয় পর্যায়ের সরকারের প্রধান এবং তিনি যে কাজগুলো করেছেন এগুলোর সাথে সিটি কর্পোরেশনের মিল আছে। কারণ হচ্ছে এই যে কাজগুলো পচাবাসী ভেজাল খাদ্যদ্রব্য এগুলোর ভিতরে মহানগরের হোটেল, এই যেখানে মহানগর কথাটা উল্লেখ করা আছে যার জন্য আমরা বুঝে গেলাম এখানে সিটি কর্পোরেশনের কথা বলা হয়েছে, কারণ মহানগরগুলোতে সিটি কর্পোরেশন গঠিত হয়। তারপর হচ্ছে জনাব রাশেদ কোন স্থানীয় সরকারের প্রধান? এটার উত্তর হবে সিটি কর্পোরেশন। আর উক্ত সরকারের গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে 5-এর গ, কারণ স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করে। এখন আমরা আমাদের যে সৃজনশীল প্রশ্ন সেখানে চলে যাই। আমাদের সৃজনশীল প্রশ্নে বলা আছে জনাব রমজান আলী একটি উপজেলা শহরের স্থানীয় সরকারের প্রধান। তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে জনগণের চাহিদা পূরণের জন্য ঘরবাড়ি, দোকানপাট, হাট বাজার, যানবাহন ইত্যাদি থেকে অর্থ সংগ্রহ, মহল্লার মোড়ে মোড়ে ডাস্টবিন নির্মাণ, নর্দমা পুকুর পরিষ্কার করে মশার ঔষধ ছিটানোর ব্যবস্থা করেন। কয়েকটি মাতৃসদন স্থাপন করে বিনামূল্যে শিশু ও প্রসূতি মায়েদের সেবা প্রদানের ব্যবস্থা করেন। প্রথম প্রশ্ন হচ্ছে বর্তমানে বাংলাদেশের সিটি কর্পোরেশন কতটি আছে? এটা আমরা বেশ কয়েকবার আমি তোমাদেরকে পড়ানোর সময় বলেছি। বর্তমানে 12টি সিটি কর্পোরেশন এবং সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। পাঠাগার স্থাপন পৌরসভার কোন ধরনের কাজ? এটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত কাজ। জনাব রমজান আলীর কাজগুলোর মূল উদ্দেশ্য কী? দেখো, জনাব রমজান আলী একজন উপজেলা শহরের স্থানীয় সরকারের প্রধান। তাহলে আমরা ধরে নিই যে উপজেলা পরিষদের তিনি প্রধান বা উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান তিনি, সেই হিসাবে তিনি
উপজেলার উন্নয়নের জন্য জনগণের নিকট দায়ী। তার জন্য তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে জনগণের চাহিদা পূরণের জন্য ঘরবাড়ি, দোকানপাট, এই যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলি তিনি করেন। এই কাজগুলো হচ্ছে পরিষদের কার্যাবলীর সাথে মিলে যায়। উপজেলা পরিষদের কাজগুলো করে উপজেলার বেশির উন্নয়ন এবং মঙ্গলের জন্য তিনি করে থাকেন। এবং মহল্লার মোড়ে মোড়ে যে এই যে কাজগুলো তিনি করেন, ডাস্টবিন নির্মাণ, নর্দমা পুকুর পরিষ্কার করা, মশার ওষুধ ছিটানো, এগুলো হচ্ছে উপজেলাবাসী এর দ্বারা উপকৃত হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে উপজেলাবাসীর উন্নয়ন ঘটানো। এটা আমরা বুঝতে পারছি যে এই আলোচনা থেকে বুঝতে পারছি জনাব রমজান আলীর কাজগুলো হচ্ছে উন্নয়নমূলক এবং সমাজের কল্যাণ বয়ে আনে। আর ঘতে বলা হয়েছে অনুচ্ছেদে উল্লেখিত কাজগুলো কি জনাব রমজান আলীর এলাকার উন্নয়নের জন্য যথেষ্ট, তোমার মতামত দাও। সেক্ষেত্রে তোমরা বলবা যে এই যে উনি কাজ করেন এগুলো উপজেলার সামগ্রিক উন্নয়ন সাধনের দায়িত্ব কর্তব্য উনি তাই পালন করে থাকে, কিন্তু এই কাজগুলো যথেষ্ট নয়। সেক্ষেত্রে তাকে আরও অনেকগুলো কাজ করতে হবে, কারণ আমরা উপজেলা পরিষদের যে কার্যাবলী দেখেছি সেখানে সবগুলো কাজ কিন্তু এই উদ্দীপকে দেয়া নাই। বাদ বাকি যে কার্যাবলীগুলো আছে আমরা যখন পড়েছিলাম উপজেলা পরিষদের কাজ, এই কয়টা কার্যাবলী বাদ দিয়ে অন্য কার্যাবলীগুলো উল্লেখ করে আমরা বলবো যে এই বাদ বাকি কার্যাবলী করার মাধ্যমে সামগ্রিক কাজ করা সম্ভব। অর্থাৎ এখানে যে কটা কাজ দেওয়া হয়েছে এগুলি যথেষ্ট নয়। এবার 2 নাম্বার উদ্দীপকটা দেখি। বেগম কামরুন্নাহার জাতীয় সংসদ নির্বাচনে তার এলাকা থেকে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর প্রথমে তিনি স্থানীয় জাতীয় নির্বাচনে সংরক্ষিত আসন ছাড়াও অন্যান্য আসনে নারীদের প্রতিযোগিতা করবার জন্য অনুপ্রাণিত করেন। পরে তিনি একটি নারী শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। সেখানে নারীদের সেলাই শিক্ষা, বাঁশ ও বেতের কাজ, হাঁস মুরগি পালন, কম্পিউটার প্রশিক্ষণ দানের ব্যবস্থা করেন। তিনি শিক্ষিত মেয়েদেরকে সরকারি বেসরকারি চাকরি সহ যে কোনো পেশায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন। কত বলা হয়েছে 1997 সালে প্রণীত আইনে ইউনিয়ন পরিষদ কতটি নারী সদস্য পদ সৃষ্টি করে? উত্তর হচ্ছে 3টি নারী সদস্য পদ সৃষ্টি করে। দ্বিতীয়ত, নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝানো হয়? নারীর ক্ষমতায়ন বলতে বোঝানো হয় যে যেহেতু সমাজের অর্ধেক হচ্ছে নারী, তাই নারীদেরকে অধিকার বঞ্চিত রেখে কোনো সমাজ বা দেশের উন্নতি করা সম্ভব নয়। তাই নারীর ক্ষমতায়ন বলতে বোঝায় নারী পুরুষের সাথে সমভাবে এগিয়ে যাবে, নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া, পরিবার, সমাজ, জাতীয় ক্ষেত্রে নারী অংশগ্রহণ করা, মতামত প্রকাশ, সিদ্ধান্ত গ্রহণের সুযোগ করে দেওয়া, এগুলো হচ্ছে নারীর ক্ষমতায়ন। আর 1952 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নারীর রাজনৈতিক অধিকারগুলোর কথা বলেছে, যেমন পূর্বে কিন্তু নারীর ভোটাধিকার ছিল না, এখন নারীর ভোটাধিকার আছে। তাই আমরা বলতে পারি যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রে নারী পুরুষের অধিকারের ক্ষেত্রে যে সমতা, এই সমতা, অংশগ্রহণ, মতামত প্রকাশ, মূল্যায়ন করা হচ্ছে নারীর ক্ষমতায়ন। গতে বলা হয়েছে বেগম কামরুন্নাহারের প্রথম কাজটি নারীর কোন ধরনের ক্ষমতায়নকে নির্দেশ করা হয়েছে। এখানে দেখো কামরুন্নাহার এলাকা কিন্তু সংসদ নির্বাচন সংক্রান্ত ভোটে নির্বাচিত হয়ে যে কাজটি করছে এবং নির্বাচিত হওয়ার পরে তিনি বাদবাকি কাজ করেছে, যেমন তিনি নারী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছে, সেলাই শিক্ষা, বাঁশ বেতের কাজ, এই প্রশিক্ষণ দানের ব্যবস্থা করেছে। তার প্রথম কাজটা ছিল সে নির্বাচিত হয়েছে, অর্থাৎ তার কাজটা হচ্ছে নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে নির্দেশ করেছে। বাংলাদেশ সংবিধানের 27 ধারায় বলা হয়েছে যে নারী পুরুষের সমান অধিকারের কথা। তবে নারীরা সেই প্রাচীনকাল থেকে কিন্তু পুরুষের চেয়ে অনেক পিছিয়ে আছে। নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই যে স্থানীয় সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সকল সরকারের ক্ষেত্রে সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা করা হয়েছে। এখানে ঘতে বলা হয়েছে নারী শিক্ষা কেন্দ্রে গৃহীত পদক্ষেপসমূহ নারীদের স্বাবলম্বী করে তুলবে, সপক্ষে যুক্তি দাও। সেক্ষেত্রে যেহেতু বলছে সপক্ষে যুক্তি দাও, তাহলে তো তোমাদের সপক্ষে যুক্তি দিতেই হবে। সেক্ষেত্রে বলবে হ্যাঁ, এটা তোমরা বলবে হ্যাঁ এই সকল প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তারা স্বাবলম্বী হতে পারবে বলে তোমরা মনে করো। নারী শিক্ষা কেন্দ্রে যে সকল প্রশিক্ষণ দান করে তারপর সেগুলো তুলে ধরবা, যেমন এখানে সেলাই শিক্ষার কথা বলা হচ্ছে, বাঁশ বেতের কাজের বলা হচ্ছে, হাঁস মুরগি পালন, কম্পিউটার প্রশিক্ষণ দান, এগুলোকে একটু ডিটেলসে আলোচনা করে তারপর উপসংহার টানবে যে নারী শিক্ষা কেন্দ্রে গৃহীত পদক্ষেপসমূহ অবশ্যই নারীদের জন্য স্বাবলম্বী করে তুলবে। তাহলে আমাদের 8ম অধ্যায় শেষ হয়ে গেল এবং তোমাদেরকে আমি যে সিলেবাসটি দিয়েছিলাম, সিলেবাসের উপর একটি ক্লাস নিয়েছিলাম, তাতে তোমাদের মনে আছে যে আমাদের ক্লাস 9ম শ্রেণীতে কিন্তু এই 8টি অধ্যায় ছিল। বাদ বাকি যে অল্প কয়টি অধ্যায় আছে সেগুলো 3টি মনে হয় অধ্যায় বাকি আছে। এই 3টি অধ্যায় আমরা 10ম শ্রেণীতে পড়ব। আর তাহলে আমাদের 8ম অধ্যায়ের 9ম শ্রেণীর সব সিলেবাসটা শেষ করে দিলাম আজকে। আর শুধু একটা ক্লাস নিব আমি এই অধ্যায়টার সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণের উপর। যেমন আমি পূর্বে সবগুলো ক্লাসের শেষে কিন্তু সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণের উপর ক্লাস নিয়েছি। এরপর যেটা আমাদের করতে হবে
তোমাদের সাথে আমি যোগাযোগ করব, অথবা তোমরা আমার সাথে যোগাযোগ করবে যে তোমরা এরপর কি চাও, আমি কোন অধ্যায় কি, আমি কি তাহলে প্রথম অধ্যায় থেকে শুরু করে আবার রিপিট করতে শুরু করব, তোমাদের জন্য কোনটা সুবিধাজনক হয়, তোমাদের কোন জায়গাগুলো বুঝতে অসুবিধা হয়েছে। তোমাদেরকে কিন্তু যোগাযোগ করতেই হবে, একতরফা কিন্তু পড়াশোনা ভালো হয় না। তোমরা বাসায়, আমি আশা করি, প্রত্যাশা করি তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, এবং আমার খুশি লাগবে যদি তোমরা আমার সাথে যোগাযোগ করো এবং কিছু না বুঝলে সেগুলো আমার কাছে বুঝতে চেষ্টা করো। আমি তোমাদের জন্য সবসময় আছি। আমার অন্য ক্লাসের শুরুর দিকে কিন্তু আমি আমার মেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, এবং তোমরা যদি এখানে কমেন্ট বক্স অন করা থাকবে, তোমরা কমেন্ট করবে, প্রয়োজনে আমি আমার ফোন নাম্বার দিব, তোমরা যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।